দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। উপাচার্য ছাড়াই চলছে 25 বেসরকারি বিশ্ববিদ্যালয়। উপাচার্য, উপ উপাচার্য কিংবা কোষাধ্যক্ষ গুরুত্বপূর্ণ সবগুলো পদ ফাঁকা 10 বিশ্ববিদ্যালয়ে, যা চরমভাবে বাধাগ্রস্ত করছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ এই 3 পদে নিয়োগের কথা থাকলেও নিয়ম মানছে না বিশ্ববিদ্যালয়গুলো। আইনি সীমাবদ্ধতায় চিঠি পাঠানো ছাড়া তেমন কোনো ব্যবস্থাই নিতে পারছে না তারা। তবে যোগ্য ব্যক্তির অভাব আর আর্থিক জটিলতায় পদগুলো ফাঁকা থাকছে বলে দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিপুল শিক্ষার্থীর উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যম। বর্তমানে দেশের সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 107, যার 97টির কার্যক্রম চলমান। আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো অনুমোদন, চাকরিবিধি, বাজেট অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব থাকবে বোর্ড অব ট্রাস্টিজের হাতে। আর পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে নির্দিষ্ট মেয়াদে নিযুক্ত হবেন উপাচার্য, উপ উপাচার্য আর কোষাধ্যক্ষ। ইউজিসির তথ্য বলছে গুরুত্বপূর্ণ এই পদগুলো ফাঁকা রেখেই চলছে 10 বিশ্ববিদ্যালয়। উপাচার্য নেই 25টিতে, 74টিতে নেই উপ উপাচার্য, আর কোষাধ্যক্ষ নেই 43টি প্রতিষ্ঠানে। এসব অনিয়ম থাকলেও চিঠি পাঠানো ছাড়া তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি ইউজিসি, বলছে আইনি সীমাবদ্ধতার কথা। ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার নিয়োগ তারা দিতে আগ্রহী না। ট্রাস্টি বোর্ডের মেম্বাররাই ওইসব পদে অনেক সময় ভারপ্রাপ্ত হিসেবে কাজ করেন, করে তাদের যে কর্তৃত্ব সেটা বজায় রাখতে চান। যে অ্যাক্ট আছে সেখানে এখন বিভিন্ন কৌশলে বিভিন্ন অনিয়ম করা হয়। যোগ্য ব্যক্তির অভাব আর আর্থিক সীমাবদ্ধতার কথা বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর্থিক অবস্থা এরকম চলতেছে, ছাত্র নাই, অর্থ নাই, সেখানে যেরকম মুশকিল চালানো, আবার এট দ্য সেম টাইম এই 3 জনকে সম্মানের 3 জন টিচার পাওয়াটা মুশকিল। গুরুত্বপূর্ণ পদগুলো ফাঁকা থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত শিক্ষাবিদদের। ফাঁক ফোকর দিয়ে এই যারা প্রতিষ্ঠা করে, যারা বিনিয়োগটা করেন, তারা আবার এখান থেকে ফায়দা লুটার চেষ্টা করে। সরকারের যে নিয়ম নীতি আছে সেখানে আরো কড়াকড়ি আরোপ করা দরকার। ইউনিভার্সিটিগুলি প্যানেল সাবমিট করে থাকে, তাইলে অতি সত্বর যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পদক্ষেপ নেওয়া উচিত। ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলরের পদ খালি থাকলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়। প্রেক্ষাপট যেমনই হোক, ক্ষতির মধ্যে পড়বেন শিক্ষার্থীরাই। উচ্চশিক্ষা যেন কোনোভাবেই ব্যবসার মাধ্যম হয়ে না ওঠে সেদিকেও নজর রাখতে বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। মুজিববর্ষে সরকারের ঘোষণার আওতায় প্রথম ধাপে আজ প্রায় 70,000 পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 10:30টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় 492টি উপজেলায় যুক্ত হয়ে গৃহহীন ভূমিহীনদের এই উপহার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে 66,189টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2% খাস জমির মালিকানা দিয়ে বিনে পয়সায় 2 কক্ষ বিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী প্রদান করবেন। এছাড়াও 21টি জেলায় 44টি গ্রামে 743টি ব্যারাক নির্মাণের মাধ্যমে 3,715টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে। শুধু ঘরই নয়, প্রতিটি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই পরিবারগুলোর কর্মসংস্থানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি জানুয়ারির প্রায় প্রতিদিনই বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বাতাসের মান যাচাইকারী আন্তর্জাতিক সংস্থার জরিপ দিয়েছে এই তথ্য। গবেষণা বলছে 2016 সাল থেকে বেড়েই চলছে রাজধানীর বায়ু দূষণ। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিশ্লেষকরা বলছেন আদালতের নির্দেশনা সত্ত্বেও বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই দায়িত্বপ্রাপ্তদের। এখনই পদক্ষেপ না নিলে বড় ক্ষতির শঙ্কার কথাও বলছেন তারা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেখে মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিন্তু আসল বাস্তবতা ধুলাবালির কারণেই এমন অবস্থা। রাজধানী ঢাকায় দিন দিন এমন দূষণ বাড়ছেই। রাস্তার পাশের বিভিন্ন সেবা সংস্থার তার কিংবা গাছগাছালির পাতায় বলে দিচ্ছে কতটা দূষণের মধ্য দিয়ে যাচ্ছে এই মহানগর, যাতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নগরবাসী। ধুলাবালি তো প্রচুর ধুলাবালি হয়, কুয়াশার মধ্যে থাকা একবার অন্ধকার থাকবেন না। মানুষের চুল
মাথা মুখ একদম সাদা হয়ে যায়। চুল দাড়ি সাদা কে ধুলার জন্য নাকি? ধুলের জন্যই তো আছে, ধুলে ভালো অবস্থা হয়ে গেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই 4 মাস বায়ু দূষণ সবচেয়ে বেশি থাকে ঢাকায়। তবে চলতি জানুয়ারিতে মাত্রা ছাড়াচ্ছে দূষণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের বায়ুমান সূচক বলছে, গেল সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো সময় দূষণে 1 নম্বরে ছিল ঢাকা। দূষণ মাত্রার সূচক উঠেছিল 326। এমন মাত্রাতিরিক্ত ধুলোবালি দূষণের মধ্যে জীবন চলছে ঢাকাবাসীর, যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। বায়ু দূষণের মাত্রা এত বেশি যে তাকে দুর্যোগপূর্ণ বলছে আন্তর্জাতিক সংস্থা, কিন্তু এমন বার্তাও যেন কানে ঢুকছে না কর্তা ব্যক্তিদের। বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপই দেখছেন না বিশ্লেষকরা। মহামান্য হাইকোর্ট ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সিটি কর্পোরেশনকে স্পেসিফিক্যালি দায়িত্ব দিয়ে পানি ছিটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সিটি কর্পোরেশন সেই কাজে তাদের নজরদারি এবং এটি ইমপ্লিমেন্টেশনে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। বাপার এই যুগ্ম সম্পাদক বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কর্মযজ্ঞের কারণে 2016 থেকে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে, কিন্তু দায়িত্বশীলদের কেউ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এরকম বড় প্রকল্পগুলো রাজধানীতে যখন কাজ শুরু করে তখন থেকে কিন্তু এই দূষণের পরিমাণটা বাড়লো। যে কোনো বড় প্রকল্পে 1.5 থেকে 2% বাজেট বরাদ্দ থাকে পরিবেশগত দিকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এই বড় প্রকল্পগুলো সামাও এগুলো ওভারলুক করছে। বায়ু দূষণের জন্য চিহ্নিত করা হয়েছে 20টি কারণ, যার মধ্যে উল্লেখযোগ্য বড় বড় উন্নয়ন প্রকল্প, ইটভাটা, সেবা সংস্থাগুলোর নির্মাণ কাজ ও রাস্তা খোঁড়াখুড়ি এবং ফিটনেসবিহীন পরিবহনের ক্ষতিকর ধোঁয়া। একই সঙ্গে অপরিকল্পিত ঢাকায় দূষিত বায়ু বের হওয়ার পথ বন্ধ। এজন্য এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার ভ্যাকসিনের খবর। মহামারী করোনার প্রাদুর্ভাব কমাতে ভ্যাকসিন দেওয়ার পূর্ণ প্রস্তুতিতে দেশ। চলতি সপ্তাহে উদ্বোধন হবে টিকাদান কর্মসূচি, আর ফেব্রুয়ারি থেকে শুরু হবে গণ টিকাদান কর্মসূচি। এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আগামী 6 মাসে সেরামের 3 কোটি ডোজ টিকা পৌঁছবে বাংলাদেশে। অন্তর বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার ভারত থেকে 20 লক্ষ টিকা এসেছে বাংলাদেশে। 25 বা 26 তারিখ আরও টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে এরই মধ্যে টিকা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিভিল সার্জনদের। পরিকল্পনা অনুযায়ী দেশের 80% মানুষকে টিকা দেওয়ার কথা সরকারের। চলতি সপ্তাহেই টিকা দেওয়ার উদ্বোধন হবে রাজধানীর একটি ডেডিকেটেড করোনা হাসপাতালে। উদ্বোধনীটা করার চেষ্টা করছি, যেদিনে যে উদ্বোধন করা, আশা করি এই সপ্তাহে, এই যে রোববার থেকে প্রথম দিন সরাসরি করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। তালিকায় থাকবে বিভিন্ন শ্রেণী পেশার বেশ কয়েকজনও। প্রথম পর্যায়ে 3% মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 400 থেকে 600 জনকে টিকা দেওয়ার পরে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। প্রায় 7,000-এর বেশি কিন্তু সেন্টার করা হবে। সেখানে কিন্তু স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বা ভলান্টিয়ার যারা থাকবে তাদের পাশাপাশি একটা মেডিকেল টিমও থাকবে। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে যেন চিকিৎসার সুযোগ সুবিধা থাকে সেটাও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এরপর শুরু হবে গণটিকা কর্মসূচি। খসড়া পরিকল্পনা অনুযায়ী 5টি ধাপে প্রায় 13 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। দুভাগে ভাগ করা হবে। একটাতে 400 থেকে 500 হবেন চিকিৎসার সাথে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা, আর সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং আমাদের প্রায়োরিটি লিস্টে যারা আছেন সেখান থেকে রিপ্রেজেন্টেটিভ মানুষজনকে দিয়ে প্রথম শুরু করা হবে। ফেব্রুয়ারির 8 তারিখ থেকে এখন পর্যন্ত সেটাই সিদ্ধান্ত আছে, সারা দেশে একযোগে সরকারি সকল হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরবর্তী 6 মাসে মোট 3 কোটি ডোজ টিকা সিরাম ইনস্টিটিউট থেকে আসবে। একই সাথে টিকা আসবে কোভ্যাক্স থেকেও। দেশের সকল মানুষই টিকার আওতায় আসবে বলে জানিয়েছে সরকার। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই ট্রায়াল হবে চীন থেকে আসা ভ্যাকসিনেরও। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের অধিকাংশ মানুষের প্রযুক্তির সঙ্গে পরিচয় না থাকায় অ্যাপের পরিবর্তে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায়
তিনি পরামর্শ দেন। ডক্টর জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র, তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত নন, ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপ পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। এই সময় আস্থা ও সচেতনতার বৃদ্ধিতে সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিনের আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি। ভয় পাওয়া আর ভ্যাকসিন না নেওয়া, এটার মধ্যে অল্প একটু রিলেশনশিপ আছে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমরা কনসার্ন হব বায়োলজিক্যাল ব্যাপারে, ফিজিক্যাল ব্যাপারে। সত্যিকারে যদি আমাদের ক্ষতি হয় কিনা সেটা। টেলিভিশন ক্যামেরায় আপনাদের সামনে আমার মাননীয় প্রধানমন্ত্রী পয়লা ভ্যাকসিন নেবে। যতদিন পর্যন্ত সরকারি ভ্যাকসিনটা দেওয়া শেষ না হবে ততদিন কোনো প্রাইভেট খাতে ভ্যাকসিন আমদানি করতে দেওয়া উচিত হবে না। এটা ভুল কাজ হবে। এই প্রতিটি ভুলের জন্য যে শাস্তিটা জনসাধারণকে পেতে হয়। এদিকে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 7,981 জনে। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,846টি, যার মধ্যে শনাক্ত হয়েছে 619 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,30,890 জন। আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 35,30,274টি নমুনা। গত একদিনে আরও 487 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা মোট বেড়ে 4,75,561 জনে হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 4.17%। এই পর্যন্ত মোট শনাক্তের হার 15.04%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.58% এবং মৃত্যুর হার 1.50%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দর্শক, এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের এমপি ও মন্ত্রীরা চট্টগ্রাম সিটি নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। গেল দিন সকালে নগরের রাহারত্তারপুল ও বাকলিয়ায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ তুলে ধরেন। বলেন, ভোট ছাড়াই জয়ী হতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। বলেছেন, অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। ধানের শীষের প্রার্থী তথ্য প্রমাণ ছাড়াই মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন বলে মত তার। সকালে বদ্দারহাটে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন রেজাউল করিম। যে কোনো একজন মন্ত্রী, সরকারের মন্ত্রীরা তারা এখানে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এমপি মন্ত্রীরা যাতে আইন বহির্ভূত কোনো কাজ না করে, এটা অবশ্যই ইসিকে দেখতে হবে। উনি কিভাবে জানলো যে মন্ত্রী প্রভাব বিস্তার করছেন? কোনো তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ থাকলে এটা পেশ করতে বলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে? এরা সন্ত্রাস করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখি না। ভোটের দিন তাদের কর্মীদের উপস্থিতি আমরা দেখি না। ইভেন কি এজেন্টও অনেক জায়গায় দেন না, কিন্তু তারা অভিযোগ করেন। জলাবদ্ধতা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের কান্না। বিপর্যস্ত নগরের 71টি খালের 38টি এখন বিলীন। আর বিখ্যাত চাকতাই খাল তো প্রায় মৃত। এককালের নদী খাল বিধৌত বাণিজ্যিক নগরী চট্টগ্রাম অনেকটাই জৌলসীনতাই। ভোগান্তি নিরসনে নির্বাচনী প্রতিশ্রুতিতেও আস্থাহীন এবারের ভোটাররা। এবার কি ঘুচবে সেই জলাবদ্ধতার দুঃখ? সে উত্তর খুঁজেছেন ফখরুল ইসলাম আর ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। সাগর আর কর্ণফুলী নদীর পাড়ে বেড়ে ওঠা এই চট্টগ্রাম প্রাগৈতিহাসিক কাল থেকেই বণিকদের শহর। স্বাধীনতার পর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হয়ে ওঠে শহরটি। আমদানি রপ্তানির 80% নিয়ন্ত্রণ এই নগরেরই। গুরুত্বের তুলনায় সমৃদ্ধ কতটা হয়েছে তা বলে দেয় নগরের প্রধান এই চাকতাই খালের চিত্র। এখানে আপনার সামান্য বৃষ্টিতেই পানি, হাঁটু পানি হয়ে যায়। এটা আমাদের সারা জীবনের সমস্যা।
জলবদ্ধতার সমস্যা সমাধান কেউ করতে পারে। আমি মেয়র বলছে জলবদ্ধতা নিরসন করবে, কিন্তু হয়েছে আমাদের ঢাকার চাইতে আরো 100 বছর বিভিন্নভাবে এটি পিছিয়ে আছে। বিশ্লেষকদেরও রয়েছে ঢের আক্ষেপ। 100 বছর আগে এই শহরে কোনো জলাবদ্ধতা ছিল না, কারণ এই শহরে প্রাকৃতিকভাবে 71টা খাল ছিল, তার মধ্যে এখন ওয়াসা বলছে 35টা খাল আছে, তার মানে আরও 38টা খাল ধ্বংস হয়ে গেছে। নালা নর্দমা পরিষ্কার রেখে শহর জলাবদ্ধতা মুক্ত রাখা, এই 4টা কাজ সিটি কর্পোরেশনকে করতে হবে। আধুনিক নগর গড়ার প্রত্যয়ে গঠিত সিটি কর্পোরেশন 30 বছর জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। ভোগান্তি নিরসনে এবারও অতীতের মতোই আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। একটি পরিচ্ছন্ন বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে এই চট্টগ্রামকে গড়ে তুলতে চায়। জলাবদ্ধতার ব্যাপারে আমার স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, আমি ইতিমধ্যে বলেছি। তবুও আস্থাহীন চট্টগ্রামবাসী। জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা, প্রতিশ্রুতি থেকে যায়। আমরা বিশ্বাস করি যে উনাদের প্রতিশ্রুতি উনারা রক্ষা করবে। উনারা যদি শেষ পর্যন্ত রক্ষা করতে না পারে, সেখানে তো আমাদের কিছু বলার নেই আছে। নগরীর কর্ণফুলী নদী যেমন দখল হয়েছে খালও। তারা চান দখল মুক্ত হোক খাল নদী, চট্টগ্রামবাসী ফিরে পাক সুদিন। নগর পিতার পরিবর্তন হয়, তবুও থেকে যায় চট্টগ্রামের জলাবদ্ধতার দুর্ভোগ। এবার কি মিলবে সেই ভোগান্তির মুক্তি, নাকি আবারও বানের জলে ভেসে যাবে এই শহর, ভেসে যাবে নাগরিকের স্বপ্ন? ফখরুল ইসলাম, নিউজ 24, চাক্তাইখাল, চট্টগ্রাম। সংবাদের উপর জানিয়েছি একটি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নোয়াখালীর ঘরোয়া রাজনীতি জাতীয় রাজনীতিতেও এনেছে উত্তাপ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের এমপি একরামুল করিম চৌধুরী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য আখ্যা দেওয়ার পর সেই উত্তাপ বেড়েছে। ওই বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা হুঁশিয়ারি দিয়েছেন, এমপি একরামকে বহিষ্কার করা না হলে লাগাতার আন্দোলনে যাবেন। এসব মন্তব্যে উত্তপ্ত এখন নোয়াখালী। আকবর হোসেন সোহাগকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। তো আর মির্জা কাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11:32 নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী। 26 সেকেন্ডের ছোট্ট লাইভে তিনি যা বলেছিলেন, আমি কথা বলবো ওবায়দুল কাদের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার ভাই শাসন করতে পারে না। এইগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী কমিটি না আসে, তাহলে আমি এটা নিয়ে শুরু করব। লাইভের পরপরই তার ফেসবুক আইডি থেকে ভিডিওটি মুছে ফেলা হয়, তবে তার আগেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল আসতে থাকে পক্ষে বিপক্ষে নানা পোস্ট। উত্তাপ ছড়িয়ে পড়ে বসুরহাটে। সেখানে বিক্ষোভ মিছিল করে এমপি একরামের বিরুদ্ধে স্লোগান দেয় মির্জা কাদেরের সমর্থকরা। আগুন জ্বালিয়েও বিক্ষোভ করেন সমর্থকরা। এ সময় এমপি একরামের বক্তব্যের জবাব দেন মির্জা কাদের। যতক্ষণ পর্যন্ত একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার করা না হয়, ততক্ষণ পর্যন্ত নোয়াখালী জেলা আওয়ামী লীগ ভেঙে না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত নোয়াখালীর অপরাধী, নোয়াখালীর দুর্নীতি, অনিয়ম বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত লাগাতার ধর্মঘট আমরা চালিয়ে যাব। বসুরহাট পৌর নির্বাচনকে সামনে রেখে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা ও এমপি একরামুল করিম চৌধুরী। ফ্যামিলির লোক আশিকুর রহমান শ্রাবণ, ডেস্ক রিপোর্ট। এবারে পৌর নির্বাচনের খবর। আগামী 30 জানুয়ারি তৃতীয় ধাপে 64 পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় নওগাঁর ধামিরহাটে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। দীর্ঘ 15 বছর পর নির্বাচন হওয়ায় খুশির জোয়ারে ভাসছেন স্থানীয়রা। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই পৌর মেয়র হিসেবে নির্বাচন করতে চায় ভোটাররা। বাবুল আখতার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2004 সালের 15 জুলাই ধামরাইহাট পৌরসভার কার্যক্রম শুরু হয়। 2006 সালের 30 মে প্রথম নির্বাচন হয়। এরপর সীমানা জটিলতার কারণে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এ পৌরসভায়।
দীর্ঘ 15 বছর পর পৌরসভা নির্বাচন হওয়ায় খুশি স্থানীয়রা। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নের কাজ করবে যে প্রার্থী তাকেই পৌর মেয়র হিসাবে নির্বাচিত করতে চান ভোটাররা। সৎ যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিব। এই পৌরসভায় অসমাপ্ত কাজ যেটুকু আছে সমাপ্ত করবে। 15 বছর পর একটা ভোট দেওয়া, এটা মানুষের কিন্তু আনন্দের বিষয়। এই পৌরসভায় মেয়র পদে 3 জন ও 36 জন কাউন্সিলর এবং 17 জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মন জয়ে মেয়র প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি দলমত নির্বিশেষেই বলতে পারি যে আমরা এখানে ইনশাল্লাহ একদম শতভাগ নিশ্চিত বিজয়ী হবই। সম্ভাব্য যত কিছু প্রয়োজন, যত কিছু একটা নাগরিক সুবিধার জন্য প্রয়োজন, প্রত্যেক কিছু দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। প্রত্যেকটা পৌরসভার পাড়া মহল্লায় সৌর বিদ্যুতের আলোয় ঝলমলে জন করে 3 মাসের মধ্যে পরিকল্পনা আছে। আধুনিক পৌর ভবন গড়ে তুলব। নওগাঁর ধামরাইহাটে 14,000-এরও বেশি ভোটার রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে আরেক ধাপ কমেছে সবজির দাম। পাশাপাশি দেশি মাছের সরবরাহ বাড়ায় দাম রয়েছে অনেকটাই হাতের নাগালে। ক্রেতারা বলছেন শীত মৌসুম হিসেবে কাঙ্ক্ষিত হারে কমেনি সবজি কিংবা মাছের দাম, উল্টো বেড়েছে সব ধরনের মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন তেলের দামও। বাজার ঘুরে আরো জানাচ্ছেন সুলতান আহমেদ। দেশের বিভিন্ন জেলায় সবজি চাষ করে ভালো ফলন পেয়েছে কৃষকরা, তবে ভরা মৌসুমে দাম না পাওয়ার আক্ষেপও রয়েছে তাদের। রাজধানীর বাজারে অবশ্য সেই তুলনায় খুব বেশি কমেনি সবজির দাম। বিক্রেতারা বলছেন সবজির দাম এখন হাতের নাগালে, তবে উল্টো যুক্তি ক্রেতাদের। সিম বিক্রি করতেছে আমরা 30 টাকা করে লোকাল বাজারে, তারপর ফুলকপি বেচতেছি 20 টাকা পিস। আগে যত 2 দিন দাম একটু বেশি ছিল, এই নগদে 2 দিন একটু কমছে। আরো উচিত কমা। মাছের বাজারে দেখা মিলছে হরেক রকমের দেশি মাছ, কই, শিং, আইর, বোয়ালের সাথে রয়েছে মলা ট্যাংরার মতো ছোট মাছও। বিক্রেতারা বলছেন অন্য যে কোনো সময়ের চেয়ে দাম এখন সহনীয়। মলা 300 টাকা কেজি, পাবদা 400 টাকা কেজি, 300 টাকা কেজি। মাছের কোনোই নাই, মাছ এখন পানিতে হস্ত হয়ে গেছে। ওনারা তো বলবেই, কিন্তু মাছের যেটা নরমালি দাম সেটাই পাচ্ছি আমরা। মাছ কিংবা সবজির বাজারে অস্বস্তি না থাকলেও মুরগির দামে স্বস্তিতে নেই ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে 15 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। 140 টাকা বাড়ছে, তো আপনার পার কেজিতে আপনার 13 টাকা বাড়ছে আর কি। কগুলো 230 টাকা 25 টাকা এমন বিক্রি, 205 টাকা করে বাজার বর্তমানে কিনা। মাংস দাম সরকারি রেট যে আছে তাই ধরছি 550। চাল এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামে। সয়াবিন তেলের দামও বেড়েই চলেছে বলে জানালেন বিক্রেতারা। তেলের দাম অনেক বাড়তি, যেখানে আপনার আগে ছিল 550 টাকা ছিল 5 লিটার, সেখানে এখন 5 লিটার হচ্ছে 635 টাকা। সরকার তো ঘোষণা দিয়েছে এই যে এলসিতে চাল কিনবো, বাইরেতে চাল আনবো, ধরো যে দাম কমার কথা, কিন্তু এটা তো কমে না। তবে রমজান আসার আগে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। উন্নয়ন প্রকল্পে বারবার সময় ক্ষেপণ আর ব্যয় বৃদ্ধি যেন নিয়মিত ঘটনা এখন। তবে দ্বিতীয় কাশপুর মেঘনা গোমতী সেতু প্রকল্পে তা তো হয়নি, বরং খরচ কম লেগেছে প্রায় 1,500 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন এমন প্রকল্পকে উদাহরণ ধরে অন্য প্রকল্পেও খরচ ও সময় বাঁচাতে বাড়তি নজর রয়েছে সরকারের। সুলতান আহমেদের আরো একটি প্রতিবেদন। এক সময়ের যানজটের কেন্দ্রবিন্দু কাঁচপুর ব্রিজ এখন স্বস্তির জায়গা। কাঁচপুর দ্বিতীয় সেতু হওয়ার পরই পাল্টে গেছে পুরো প্রেক্ষাপট। নতুন ব্রিজ দিয়ে রাজধানী থেকে বের হওয়া পুরনোটি ব্যবহার হচ্ছে রাজধানীতে প্রবেশের জন্য। সব মিলে চিরচেনা যানজট এখন খুঁজে পাওয়া দায় অন্যতম ব্যস্ত এই সড়কে। সামনে এগিয়ে একই চিত্র দ্বিতীয় মেঘনা কিংবা গোমতী সেতুতেও। নতুন আরেকটি করে ব্রিজ হওয়ায় কমে গেছে যানজট। আর এই প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল 8,487 কোটি টাকা। অনেকটা অবিশ্বাস্য হলেও সত্য এই যে এই প্রকল্পে খরচ হয়েছে 7,022 কোটি টাকা, অর্থাৎ ব্যয় সাশ্রয় হয়েছে 1,465 কোটি টাকা। ফিজিক্যাল কন্টিনজেন্সিতে আমাদের খরচ কম হয়েছে। প্রাইস কন্টিনজেন্সি যেটা ধরা থাকে যে মূল্য বেড়ে যেতে পারে, সেরকমটি এখানে হয়নি। তাছাড়া সিডি ভ্যাট খাতেও একটা উল্লেখযোগ্য 77 কোটি টাকা সিডি ভ্যাট খাতে আমাদের কম লেগেছে। প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার ঋণ বরাদ্দ ছিল 6,430 কোটি টাকা আর সরকারের 2,057 কোটি। ব্যয় কমে আসায় ঋণ নেওয়া সাশ্রয় হবে 716 কোটি। এছাড়া সরকারের খরচও কমেছে 748 কোটি টাকা। সবাইকে দেখিয়ে দেওয়া উচিত যে এই ধরনের কাজ করলে পরে আমরা
অন্যদের আমরা পুরস্কৃত করব এবং প্রজেক্ট রিভিশনের যে একটা কালচার হয়ে গেছে এবং প্রজেক্ট ব্যয়কে 2-3 গুণ বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, সেই জিনিসটা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা সরকারকে নিতে হবে। প্রধানমন্ত্রীও তাগিদ দিয়েছেন প্রকল্পে খরচ ও সময় সাশ্রয় করতে। পরিকল্পনা মন্ত্রী বলছেন অন্যান্য প্রকল্পেও নজরদারি রয়েছে তাদের। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কাজ দ্রুততম সময়ে করা যায় এবং কষ্ট আরো রিজনেবল বা যুক্তিসঙ্গত করা যায়। তো আশা করছি এর ফলে একটা ভালো প্রভাব পড়বে এবং আগামীতে খুব শীঘ্রই কম সময়ের মধ্যে আমরা অন্যান্য চলমান প্রকল্পের ইতিবাচক প্রভাব দেখতে পাবো। তবে সাশ্রয় হওয়া টাকা কোথায় ব্যয় হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী মানুষদেরকে স্বস্তি দিয়েছে এই দ্বিতীয় কাঁচপুর মেঘনা গোমতী নদীর উপর নির্মিত সেতু। ঠিক তেমনিভাবে 1,500 কোটি টাকা ব্যয় কমিয়ে তৈরি করেছে নতুন উদাহরণ। সামনের দিনে অন্যান্য প্রকল্প সংশ্লিষ্টদের জন্য এটি হতে পারে নতুন এক উদাহরণ। সুলতান আহমেদ, নিউজ 24, দাউদকান্দি, কুমিল্লা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলে এক বসতবাড়ির ওপর বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পড়ে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক প্রতিবন্ধী শিশু রয়েছে। শুক্রবার রাত 9:15টার দিকে রূপগঞ্জের পূর্বাচল এলাকার 11 নম্বর সেক্টরে কুমারটেক গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডেস্কো 11,000 ভোল্টের তার হঠাৎ ছিঁড়ে নিচে মাসুম মিয়ার নামের এক ব্যক্তির বাড়ির উপর পড়ে। তার 2টি ঘরে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে 3 জন ও পরে হাসপাতালে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক মাসুম, সীমা দম্পতি ও তাদের 2 সন্তান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ক্যাপিটাল হিলে হামলা উস্কে দেওয়ার অভিযোগে সেনেট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার আগামী মাস পর্যন্ত বিলম্ব করার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে আলোচনা সাপেক্ষে তারা ট্রাম্পকে সময় দিতে একমত হয়েছেন। সেনেটে ডেমোক্রেট দলের নেতা চাক শুমার শুক্রবার জানিয়েছেন প্রতিনিধি পরিষদ সোমবারই অভিশংসন প্রস্তাব বা আর্টিকেল অফ ইমপিচমেন্ট সেনেটে হস্তান্তর করবে। তবে ডোনাল্ড ট্রাম্পের আইনি দলকে প্রস্তুতির সময় দিতে তার অভিশংসনের বিচার আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব করা হয়। সেনেট নেতা মিচ ম্যাককনেল এর প্রস্তাবের প্রেক্ষিতে শুক্রবার ট্রাম্পকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোন প্রেসিডেন্ট বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হলো। আগেরবার সেনেট রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকলেও এবার বিচারের সময় নির্ধারণের সর্বময় ক্ষমতা স্পিকার ন্যান্সি পেলোসির হাতে। আর এই বিচার শেষে ভবিষ্যতে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে দাঁড়ানো নিষিদ্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন সরকারের সঙ্গে বিশ্বের অনেক দেশই সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে থাকা 2 দেশ ইরান ও চীনের সম্পর্ক কেমন হবে তা নিয়ে আগ্রহ সবার। তবে 2 দেশ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আগ্রহী বলে জানিয়েছে। এছাড়াও রাশিয়ার সঙ্গেও সমঝোতার পথে হাঁটছেন জো বাইডেন। নাইজিয়ানের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি 5 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে নতুন মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন যুক্তরাষ্ট্র START চুক্তির মেয়াদ বৃদ্ধির পক্ষে। ফেব্রুয়ারি মাসে শেষ হতে যাওয়া START চুক্তির বর্ধন বাইডেন প্রশাসনের প্রথম বৈদেশিক নীতি সংক্রান্ত একটি সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা মাথায় রেখেই আমরা রাশিয়ার সঙ্গে কাজ করছি। চীনের সঙ্গে ট্রাম্পের রেখে যাওয়া বিরোধ অবসানে ওয়াশিংটন বেইজিং এর যৌথভাবে কাজ করা উচিত বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। জানান যুক্তরাষ্ট্রের 4 লাখ মানুষের মৃত্যুতে সমবেদনা জানিয়ে এরই মধ্যে তারা কয়েক কোটি মাস্ক, গ্লাভস, মেডিকেল পোশাক ও গগলস সহ কয়েক হাজার ভেন্টিলেটর রপ্তানি ও অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এদিকে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রহ দেখালেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে 2 দেশের বৈরী সম্পর্ককে স্বাভাবিক করতে বাইডেনের উদ্যোগকে মুখ্য বলে মনে করেন রুহানি প্রশাসন। তেহরান ওয়াশিংটনের সম্পর্কের উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছে ইরানিরাও। নাহিদ জিহান,
নিউজ 24। জাপানের সুমো কুস্তি খুবই বিখ্যাত একটি খেলা। এই খেলার জন্য খেলোয়াড়দের বেশ ছোটবেলা থেকেই তৈরি করা হয়, কিন্তু অন্যান্য খেলোয়াড়ের চেয়ে বেশ আলাদা 10 বছরের রেসলার কিয়োটা কুমাগাই। তার বয়সী অন্য শিশুদের তুলনায় তার ওজন দ্বিগুণ, যে কারণে তার কসরত আর প্রশিক্ষণ নিয়ে বেশ আশাবাদী তার কোচ বাবা। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। দেখে মনে হতে পারে ছেলেটি 14-15 বছর বয়সের এক কিশোর, কিন্তু না, 85 কেজি ওজনের এই শিশুটির বয়স মাত্র 10 বছর, যে কারণে তার বয়সী অন্য সুমো কুস্তি শিখতে আসা শিশুদের চেয়ে অনেকটাই আলাদা কিয়োটা কুমাগাই। ও যখন কিন্ডারগার্টেনে পড়তো তখনই আমি ওকে সুমা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেই। একই সঙ্গে আমি ওর কোচ হিসেবেও কাজ করছি। আমি আশা করছি একদিন সে খুব বড় সুমো কুস্তিগীর হবে। সপ্তাহে 6 দিনই কুস্তির প্রশিক্ষণ নিচ্ছে কিয়োটা। কুস্তি ছাড়াও ব্যায়াম ও ভার উত্তোলনে ব্যস্ত থাকে সে। তবে এই বয়সেই এমন বিশাল দেহের অধিকারী কিয়োটার কাছে কুস্তি শেখাটা মজার। সুমো কুস্তি করাটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার বেশ ভালোই লাগে। জাপানের বিখ্যাত সুমো কুস্তির র্যাঙ্কিং খুবই উঁচুতে, তাই প্লেয়ারদের বেশ সুনামও রয়েছে। আর তাই নিজেকে সেভাবে গড়ে তুলতে প্রশিক্ষণ আর খাওয়া দাওয়ায় বেশ মনোযোগী কিয়োটা, কারণ আগামী 2 বছরের মধ্যে আরো 20 কেজি ওজন বাড়াতে হবে কিয়োটাকে। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ সিরিজ জয়। শেষ ম্যাচে বোলিং, ফিল্ডিং আর ব্যাটিং 3 ডিপার্টমেন্টে টাইগারদের ছিল অলরাউন্ড পারফরমেন্স। মিরাজ সাকিবের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে 100 বল হাতে রেখেই টাইগাররা জয় পায় 7 উইকেটে। গালিব ইবনে রিয়াজের ম্যাচ রিপোর্ট। সিরিজ জয়টাই যখন একমাত্র লক্ষ্য, তখন আর কোনো পরীক্ষা নিরীক্ষার দেখা মিলল না সিরিজের দ্বিতীয় ম্যাচে। আগের ম্যাচে স্পিনারদের ঘূর্ণিতে সহযোগিতা করা উইকেটেই দ্বিতীয় ম্যাচ। এই দিন মিরপুরের আকাশে সূর্যের দেখা পুরোটা সময় থাকলেও উইকেটে ছিল রানের খরা। অনভিজ্ঞ উইন্ডিজদের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। সেই সাথে ওয়ার্ল্ড কাপ সুপার লিগে লাল সবুজদের ঝুলিতে জমা পড়ল 20 পয়েন্ট। দেশের মাটিতে 100 ওডিআই খেলতে নামা তামিম টস হারলেও বদলায়নি আগে বল করার ভাগ্য। এদিনও ক্যারিবীয় শিবিরে আমব্রিজকে তুলে নিয়ে মুস্তাফিজদের হানা। আগের ম্যাচে সাকিব ঘূর্ণির পর আজ ভাগ্য বদল মিরাজের ঘরে। শুরুটা অভিষিক্ত ওটলিকে দিয়ে আর শেষটা রেইফারকে আউট করে। মাঝে ক্যারিবীয়দের 2টি গুরুত্বপূর্ণ উইকেট সাকিবের ঝুলিতে। একটা সময় 88 রানে 8 উইকেট হারিয়ে 100 রানের মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দল শেষ 2 উইকেটে করল 7 রান। পরপর পেসাকেটাকে শেষ উইকেটের জুটিতে যখন স্কোরবোর্ডে 26 রান, তখন অধিনায়ক তামিমের বোলিংয়ে পরিবর্তন। এসেই উইন্ডিজের 148 রানে বেঁধে ফেলেন স্পিনার মেহেদী হাসান। টাইগারদের প্রথম সাফল্য যেখানে পেস অ্যাটাকে, ক্যারিবীয়দের সেখানে স্পিনে। গত ম্যাচের মতো এবারও আকিল হোসাইনের শিকার ভালো শুরুর আভাস দেওয়া লিটন দাস। প্যাভিলিয়নের পথ ধরেন 22 রানে। আন্তর্জাতিক ম্যাচে বারবার ব্যর্থ হওয়া শান্তও ফিরেন 17 রান করে। আর হাফ সেঞ্চুরি করেই ব্যাটিংয়ে নিজের দায়িত্বের ইতি টানেন তামিম ইকবাল। শেষ 40 রানের জুটিতে 2 অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব মুশফিক হেসে খেলেই দলকে নিয়ে যান জয়ের মঞ্চে। আগামী 25 তারিখ সাগরিকায় শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। দিনের আলো যতক্ষণে নিমন্ত্রণ জানিয়েছে সন্ধ্যাকে, তার আগেই ইতি টেনেছে দিবারাত্রির ম্যাচ। প্রথম ম্যাচের থেকেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় টাইগারদের। সেই সাথে টানা 3 সিরিজ জয়ের রেকর্ড ক্যারিবীয়দের বিপক্ষে। এবারে লক্ষ্যটা হোয়াইট ওয়াশের। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24, শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। এবারে ফুটবলের খবর। পেশাদার লীগ ফুটবলে শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে টেবিল টপার বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি আজ শুরু হবে বিকেল 3টায়। অন্যদিকে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 3টায় আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। মাহফুজুল ইসলামের ম্যাচ প্রিভিউ। 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। তার উপর হোম ভেন্যু কুমিল্লায় তপু বর্মনদের প্রতিপক্ষ দুর্বল ব্রাদার্স ইউনিয়ন।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই টেবিল টপারদের। টেবিলের শীর্ষস্থান দখলে রাখতে এই ম্যাচে চাই বড় ব্যবধানের জয়, কারণ একই দিনে লিগের অন্য ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। সেই ম্যাচের ফলাফলও প্রভাব ফেলবে টেবিলে। তাই তো পূর্ণ শক্তির বসুন্ধরা কিংসকে দেখা মেলার সম্ভাবনাই বেশি এই ম্যাচে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এখন পর্যন্ত 4 দেখায় 4টিতেই জয় পেয়েছে কিংসরা। এদিকে টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে মারিও লামোস। 2 ম্যাচে সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বসুন্ধরা কিংস থেকে পিছিয়ে থেকে টেবিলে 2 নম্বরে আছে আকাশী জার্সিধারীরা। শেষ 5 দেখায় 4 জয়ে বেশ ফুরফুরে আবাহনী। একমাত্র হার বসুন্ধরা কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনালে। 2 দলের হেড টু হেড শেষ 5 দেখায় 4 জয় আবাহনীর। অন্যদিকে 2 ম্যাচে 1 ড্র আর 1 হারে টেবিলের 8 নম্বরে রহমতগঞ্জ। শেষ 5 ম্যাচে একমাত্র জয় দলটির গেল বছর পুলিশ এফসির বিপক্ষে। তবে গেল মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল খেলে পুরনো ঢাকার দলটি চাইবে আবাহনীকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করতে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশের চারুশিল্পের অন্যতম বৃহৎ আয়োজন। মুজিব বর্ষ উপলক্ষে 100টি দেশকে নিয়ে চলতি বছরের মার্চে 19তম আসরের আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুকর নামির জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের চারুশিল্পের অন্যতম আয়োজন দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনাল। বৃহৎ এই আয়োজনের 19তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের মার্চে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী এই আয়োজনে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মের প্রদর্শনীতে থাকবে চারুশিল্পের বিভিন্ন মাধ্যম, জানিয়েছেন একাডেমির মহাপরিচালক। তারিখটা নির্ধারিত আছে মার্চ মাসে, তবে সেটি যদি মনে হয় আমাদের এই জাতীয় কমিটি বা বাস্তবায়ন কমিটি মনে করেন যে তারিখটা পরিবর্তন করবেন, তো সেটি হতে পারে। মুজিব বর্ষ উপলক্ষে এশিয়ান আর্ট বিয়েনালের এবারের আয়োজনে বিশ্বের 100টি দেশকে অন্তর্ভুক্ত করবার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এশিয়ান আর্ট বিয়েনাল শুধু এশিয়ান রিজনে আমরা থাকছি না, এখন সারা বিশ্বে সকলকে যুক্ত করছি। ইতিমধ্যে 35টা দেশকে আমরা কিন্তু যুক্ত করতে পেরেছি। আমাদের ভাবনায় রয়েছে যাতে আমরা 100টা দেশকে আমরা নিয়ে এই বিয়েনালটা করতে পারি। এছাড়াও চলতি অর্থ বছরে চারুকলা বিভাগের আয়োজনে জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ রয়েছে নানা আয়োজন। শুকর নামির, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ।